কত নিয়েছেন? 700 টাকা। আমার কাছে কেন, মানে এরকম কেন? ৮০,০০০ আপনি 700 টাকা নিয়েছেন, এটা টোটাল সব গরু কি 700 টাকা করে নিতে হচ্ছে? মফস্বল থেকে কোরবানির পশু ঘিরে চাঁদাবাজি শুরু। হাট থেকে একদিনে তোলা হয় শত কোটি টাকা। ঢাকায় আসার পথে নানা ভোগান্তি, উপরি আদায় তৎপর পুলিশও। ফুটি কিনছে কিনা জানি না, ওটা মানে 200-250 টাকা এরকম কিনা হয়েছে। সবাই টেনে নিচ্ছে টাকা। স্লিপ কাটছি, আড়ালে টাকা দিচ্ছি, এখন আবার ওখানে চাইতেছে আবার 1000। ওদেরকে দিতে হবে টাকা, না দিলে এটা দিয়ে ওটা দিয়ে মামলা দিবি। কাগজপাতি তো আমার পারবে। 10,০০০ কামাই করতে 10,০০০ই ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। যাত্রাপথে এখনও নেই দুর্ভোগের চিত্র। আজ শেষ কর্মদিবস হওয়ায় বিকেল থেকে বাড়বে চাপ। চলতি বছরে দেশে ২,০০০-এর বেশি ধর্ষণ মামলা। তদন্তে ধীরগতি ও মামলা জটে ব্যাহত ন্যায় বিচার। হাইকোর্টে আলাদা বেঞ্চ বা ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ। নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ৯৯ আছে, আরো এটাতে ৫০০ জজ বাড়ায় দিক প্রত্যেক জেলায় জেলায়। বিচারটা তাড়াতাড়ি করতে হবে। এখন সেটা হাইকোর্টেরও সময়সীমা নির্ধারণ করা দরকার, হাইকোর্টের স্পেশাল বেঞ্চ দরকার, বিচারপতির সংখ্যা বাড়ানো দরকার। কোরবানির পশুর চামড়া কিনতে ৫ ব্যাংকের ঋণ বরাদ্দ ২৯৬ কোটি টাকা। আগের দেনা পরিশোধের কথা বলা হলে শর্ত শিথিল বাংলাদেশ ব্যাংকের। কুড়িগ্রামে টানা বৃষ্টিপাতে ফসলের ব্যাপক ক্ষতি। হাট বাজারেও মন্দা, অনেক কৃষক পরিবারে নেই ঈদের আমেজ। পানির তলে ধান ১৫০০ টাকা করিয়া ৫০০ কাটি দেওয়া লাগতেছে। ধান আনামে তলে গেছেন, কিভাবে কুরবানি দিবে? ধান বিক্রি করিয়ে তো তারা কুরবানি। এবছর অতিবৃষ্টি হওয়ার কারণে এই হাটের মধ্যে বিক্রেতার সংখ্যা কম। সমঝোতার কাছাকাছি পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। আলোচনা চলমান, যে কোনো সময় আসবে চূড়ান্ত ঘোষণা, জানালেন ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হাসিলের নামে ৫ জেলায় কোরবানির পশুর হাটে চাঁদা তুলছেন ইজারাদারদের কর্মীরা। সরকারিভাবে হাসিল ঠিক করে দেয়া হলেও মানছে না কেউ। হাসিল আর খুঁটি কেনা বাবদ গরু প্রতি অতিরিক্ত নেওয়া হচ্ছে ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। জেলাগুলোয় একদিনে হাট থেকে তুলে নেওয়া হচ্ছে আনুমানিক শত কোটি টাকা। এছাড়া রাস্তায় পশুর ট্রাক থেকে নানা অজুহাতে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ আর বগুড়া ঘুরে পশু ট্রাকের সঙ্গে ঢাকায় ফিরছেন সহকর্মী আখলাকুস সাফা। ছবি তুলেছেন নাহিদ হোসেন। সিরাজগঞ্জের কান্দাপাড়া পশুর হাট। আশপাশের উপজেলা আর ইউনিয়ন থেকে পশু নিয়ে এই হাটে খামারি, রাখাল আর গৃহস্থরা। এটা কি আপনার নাম? আমার নাম। নাম লিখতে হয়েছে কেন? খুঁটিতে গরু বাঁধতে গেলেও দিতে হচ্ছে টাকা, যার কোনো নিয়ম নেই। পুরা প্যান্ডেল ৪০০০ টাকা। ফুটি কিনছে কিনা জানি না, ওটা মানে ২০০-২৫০ টাকা এরকম কিনা হয়েছে। এই খোটাটা হয়েছে আরো ৩ দিন আগে কিনে রেখে গেছে এখানে, মানে টাকায় ৩৫০ টাকায়। সবাই টেনে নিচ্ছে টাকা। উপজেলা প্রশাসন হাসিলের রেট ঠিক করেছে ৫০০ টাকা, আর ইজারাদার হাসিল আদায় করছেন ৭০০ করে। এখানে কত নিয়েছেন? ৭০০ টাকা। আমার কাছে কেন, মানে এরকম কেন? ৮০,০০০ আপনি ৭০০ টাকা নিয়েছেন, এটা টোটাল সব গরু কি ৭০০ টাকা করে নিতে হচ্ছে? এই হাটের ইজারাদার বোরহান। তার জবাব, বেশি নিলেও রিসিটে লিখছেন না, তাই ধরা পড়ার চান্স নেই। স্লিপার ৫০০। স্লিপ যেটা ওটাতে ঠিকই ৫০০ ৫০০, হ্যাঁ ৫০০। তো ও ধরে উপজেলা প্রশাসন আপনারা ধরে কিছু করতে পারবে না? না, তাও আমরা বলে দিছি যে আমরা কোরবানির ২টা হাট, এত ভাত দিলেও আবার টাকা দিতে হবে না, মানে খরচা দিতে হবে। যদি আপনি যদি ১,০০০ টাকা দেবো, তো এই টাকাটা কোন দেবো? উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাষ্য, এমন কোনো অভিযোগ পাননি তারা। যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই ইজারা বাতিল করা হবে। সিরাজগঞ্জের ২২টি হাটে হাটবারে গড়ে বিক্রি হয় ৪০,০০০-এর মতো কোরবানি পশু। সেই হিসেবে অতিরিক্ত তুলে নেওয়া হচ্ছে ৩৫ কোটি টাকা।
পাবনায় 20টি হাট, সেখানেও সরকারি রেটে নেওয়া হচ্ছে না হাসিল। একদিনের হাট থেকে তোলা হচ্ছে অতিরিক্ত প্রায় 25 কোটি টাকা। কুষ্টিয়ার 16টি হাটে দৈনিক বিক্রি 48,000 কোরবানি পশু, গড়ে 500 টাকা করে বেশি তোলা হচ্ছে রিসিট ছাড়া। এই জেলার হাটগুলো থেকে হিসেব থাকছে না 24 কোটি টাকার। বগুড়ায় ছোট বড় মিলিয়ে 90টি হাট, সবচেয়ে বড় ঐতিহ্যবাহী মহাস্থান হাট। শুধু এই হাট থেকেই পশু প্রতি অতিরিক্ত নেওয়া হয়েছে 1000 থেকে 1200 টাকা। বাকি হাটগুলো মিলিয়ে শুধু বগুড়ায় তোলা হয় অতিরিক্ত 18 কোটি 30 লাখ টাকার মতো। চুয়াডাঙ্গার সবচেয়ে বড় আলমডাঙ্গা পৌর পশুর হাট, জেলায় আছে আরো 4টি। দৈনিক বিক্রি 20,000-এর বেশি কোরবানি পশু। হাটে ঢুকতেই শুরু হয় হিসেব রাখার নামে চাঁদাবাজি। যদি বলা হয় যে কোন ক্ষেত্রে টাকাটা নিতে হবে, বলবে যে আমাদের বোনাস হিসাবে। বাক্সটাতে কি? বাক্সে কোনো কিছু নেই। বাক্সে তো টাকা কই 2-5 টাকা দিই চা খাও। আপনার ধরেন হাটে ঢুকতে বেরোইতে খরচ কত? অনেকটা খরচ হয়ে যায়, 5-7 হাজার খরচ হয়ে যায়। হাটে গরু নামানোর জন্য মাটি দিয়ে উঁচু করা জায়গার দাম নেওয়া হচ্ছে 1000 করে। স্লিপ কাটছি, আড়ালে টাকা দিচ্ছি, এখন আবার ওখানে চাইতেছে আবার 1000। আর কত দেব আপনার ভাই বলেন? ভিটেলা কি আমরা নিজে আসি, কত দেব? এখন টাকা নেওয়ার লোক নাই। মালিক সমিতি নিছে 500। এটা কোন জায়গায় নিছে? এই যে এন ভাই নিল, এখানেই নিছে। কই লোক কই? তো এই স্লিপ দিয়ে 500 টাকা করে নিচ্ছেন আপনারা? 500 না, গাড়ি ভর্তি। এটার সাথে হাটের কি সম্পর্ক? আমাদের বড় কর্তৃপক্ষ আছে, তাদের সাথে কথা বলুন, সবথেকে ভালো হবে। আলমডাঙ্গা থেকে ঢাকাগামী একটি পশু ট্রাকে টিম যমুনা। দেখতে চাই পথে পথে আর কি ভোগান্তিতে পড়তে হয়। হাট থেকে বেরোতেই সন্ধ্যা হয়ে যায়। 30টি গরু নিয়ে ঢাকার দিয়াবাড়ি হাটের উদ্দেশ্যে ব্যাপারী মোহাম্মদ ইউনুস। হাটেই অতিরিক্ত দিয়েছেন 24,000 টাকা। পথে আরো কি কি হয় এ নিয়ে দুশ্চিন্তা তার। সিরাজগঞ্জের হাটিকুমরুলে আসতেই চোখে পড়ে ট্রাক দাঁড় করিয়ে টাকা নিচ্ছে পুলিশ। মামলা দিবে 2500 টাকা, পরে মনে করেন গাড়ি মালিক এগুলো 500 টাকা দেয়। এই তো স্যার আপনারা পাইলাম। লিফলেটও তো নাই আপনার। নেমোটা আমার নাই তো, পড়ে গেছিল আগে তো। ওনাদেরকে দিতে হবে টাকা, না দিলে এটা দিয়ে মামলা দিবি, কাগজপাতি তো আমার পারবে। পরে চালকের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়। ঠিক আছে, আপনি পাইছেন ফেরত? আলহামদুলিল্লাহ। এখন যান। বিষয়টা যেন আর জানাজানি না হয়, এজন্য চলে টিম যমুনাকে ম্যানেজ করার চেষ্টা। আমার অফিস আমার খরচ দেয়। বিষয়টি জানানো হয় হাইওয়ে পুলিশের ওসিকে। সেখানেই ছিলেন হাটিকুমরুল মোড়ের সেই পুলিশ ইনচার্জ। চাকরির দরকার নাই তোমাদের, তাহলে তোমরা কাজ করো, ভিক্ষার একটা প্লেট নিয়ে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে অনেক মোড় বইছে, এখন ওখানে বসো, বসে ভিক্ষা করো। একজনের অপরাধ পুরো ডিপার্টমেন্ট কেউ নেবে না। তারা অপরাধ করলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমি আপনাদের এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অথচ পশু ট্রাক যেন কোনো বাধায় না পড়ে, এজন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায় পুলিশ চেকপোস্ট। প্রশাসন পুলিশ টুলিশ মানে আপনার হচ্ছে ওই যে টং ইয়া করে না বক্স, এরকম ভাবে আসছে। এর মধ্যে রাস্তার ঝাঁকুনিতে ট্রাকেই পিছলে পড়ে 2 গরু, পড়ে যায় সব গোখাদ্য। সব ঝক্কি ঝামেলা পেরিয়ে ব্যাপারী মোহাম্মদ ইউনুসের ট্রাক ঢাকার দিয়াবাড়ি হাটে পৌঁছায় ভোর 4টায়। এখানে অবশ্য নেওয়া হয়নি কোনো খুঁটির ভাড়া, আর হাসিল ঠিক করা আছে বিক্রয় মূল্যের 5%। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারী, রাখাল আর গৃহস্থরা মোটামুটি জানেন ঢাকায় বেচাকেনাটা হবে একটু শেষের দিকে, তাই পুরোটা সময় থাকছেন তারা। আর এই সময়ের মধ্যে কোরবানির পশুর নিরাপত্তা এবং তাদের নিরাপত্তা যেমন জরুরি, তেমনি হাটগুলোকে দালাল মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং জাল টাকা মুক্ত করাটা ইজারাদার আর নগর প্রশাসনের দায়িত্ব। আকরাম মুস্তাফা, যমুনা নিউজ, উত্তরা দিয়াবাড়ি হাট, ঢাকা। নাটোরের পশুর হাটের খবর আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, ঈদের তো আর বেশি দিন বাকি নেই,
এখন পশুর হাটে সরবরাহ কেমন দেখছেন এবং দাম কেমন হাঁকছেন ক্রেতারা? মার্ফি, এখন আমি রয়েছি নাটোরের ঐতিহ্যবাহী যে হাট তেবাড়িয়া হাটে। এই তেবাড়িয়া হাট এখনো তেমন জমে ওঠেনি, আস্তে আস্তে ধীরে ধীরে গরু আসা শুরু হয়েছে। এবং দাম নিয়ে যে কথাটি বললেন, এখানে কিন্তু যে গরু আমরা দেখতে পাচ্ছি সেটা এই ছোট গরুটার দাম 2 লাখ টাকা এবং বড় গরু 4 লাখ টাকা দাম চাচ্ছেন ক্রেতারা। এবং এখানে যে বিক্রেতারা দাম যে কথাটি বলছেন, তারা বলছেন যে 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে গরুর চাহিদা সবচেয়ে বেশি। কিছুক্ষণ পরে কিন্তু এই তেবাড়িয়া হাটটি গরুতে কানায় কানায় ভরপুর হবে। এখানে হাটের ইজারাদার তারা বলছেন যে 11টার দিকে আসলে এই হাটটি জমজমাট হয়ে উঠবে, যেহেতু সকালের দিকে নাটোরের এই হাটগুলো তেমন সরগরম হয় না। আমরা প্রাণী সম্পদ অফিসারের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে জেলায় এবার চাহিদার তুলনায় দ্বিগুণ গরু উৎপাদন হয়েছে। এখানে গরু লালন পালন করেছেন 20,000 খামারি, 4,70,000-এরও অধিক গরু উৎপাদন করেছেন, যা স্থানীয় চাহিদা মিটিয়ে কিন্তু জেলার বিভিন্ন প্রান্তে চলে যাবে। এবং খামারিরা যে কথাটি বলছেন যে তাদের গরুর চাহিদা সারা দেশ জুড়েই শীর্ষে থাকে, যেহেতু এখানে দেখতেই পাচ্ছেন যে দেশীয় ঘাস, লতা পাতা এবং খড় খুদ খাইয়ে গরুকে হৃষ্টপুষ্টকরণ করা হয়। এই জন্য কিন্তু নাটোরের গরুর চাহিদা সারা দেশেই রয়েছে এবং অনেক খামারি কিন্তু এখানে গরু লালন পালন করেন। 20,000 খামারি গরু লালন পালন করেছেন। আমরা অন্য হাটগুলোতেও ঘুরে দেখেছি যে এই হাটগুলোতে স্থায়ী অস্থায়ী হাট মিলিয়ে স্থায়ী হাট রয়েছে 12টি এবং অস্থায়ী হাট রয়েছে 14টি। সবগুলো হাটেই গরু আশানুরূপ বেচা কেনা হচ্ছে। গরুর পাশাপাশি আসলে ছাগল থেকে শুরু করে অন্য পশুও বিক্রি হচ্ছে, যেগুলো কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। সেই পশুগুলোই কিন্তু আসলে বেচা কেনা রয়েছে। এবং আমরা দেখছি যে গরু কিন্তু বেশ রাগত গরুগুলো, এখানে যে গরুটা রয়েছে সেই গরুটা অত্যন্ত রাগী। তো হাটে আসলে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে ক্রেতা বিক্রেতাকে। মাফি। নাজমুল শুনছিলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেশের বিভিন্ন অঞ্চলে জমে উঠেছে কোরবানির পশুর হাট, তবে সাধারণ ক্রেতার তুলনায় পাইকারি বা ব্যাপারীদের আনাগোনাই বেশি। দর দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া, তবে বিক্রি নিয়ে এখনো সন্তুষ্ট নন কৃষক ও খামারিরা। কালো নাকি লাল, বড় নাকি মাঝারি, কোন গরুর কত দাম? উত্তরের কোরবানির হাটগুলোর প্রতিটি কোনায় কোনায় চলছে এমন যাচাই বাছাই, দরদাম। হাট ভর্তি ক্রেতা, শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছেন তারা। খামারি আর ব্যাপারীদের দর কষাকষিতে বাড়ছে উত্তাপ। রংপুরের হাটগুলোতে দূর দূরান্তের গরু নিয়ে এসেছেন খামারি ও কৃষকরা। সঠিবাড়ি, বেদগাড়ি, খানসামা, বড়বাড়ি সহ বিভাগের 5 শতাধিক স্থায়ী অস্থায়ী হাটে এখন গরু আর ব্যাপারীদের ভিড়। চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যাপারীরা। পাইকারি ক্রেতারা বলছেন গতবারের তুলনায় মন প্রতি 3 থেকে 4 হাজার টাকা বেশি দাম পড়ছে। অন্যদিকে খামারিদের দাবি গরু বেচে গুনতে হচ্ছে লোকসান। দাম একটু বেশি বের গায়ে, মানে যেটা 1 লক্ষ টাকা গরু হবে সেটা চাচ্ছে 1.5 লক্ষ টাকা, 1,60,000 যাচ্ছে। তা আমরা একটু হতাশা, কারণ আমরা কৃষক মানুষ, এবার ধানের মূল্যটা খুবই কম। বাজারে পরিবেশ ভালো না, যে দামে কিনা তার চেয়ে 2-2.5 হাজার টাকা কমে বেচলাম ভাই। এখন পরিবেশ চারিপাশে খারাপ, বাইরের থেকে লোকজন আসে কম, বাসে বৃষ্টি, এই কারণে আসতে পারে না পারি। জামালপুরে স্থায়ী অস্থায়ী হাট 35টিরও বেশি। ক্রেতারা বলছেন চাহিদা মতো গরু থাকলেও দরদামে মেলাতে পারছেন না। একটু আগে ভাগে আসছি কত যাতে দেখে শুনে কিনতে পারি, কিন্তু বাজার এখনো স্থায়ীভাবে পাইতেছি না। গতবারের চেয়ে অনেক দাম, তারপরেও দেখি মাঝারি ধরনের গরু দেখি কেনা যায়, কেনার জন্য আসছি। আরো 2-1 দিন পরে নিলে ভালো হয়, কারণ গরু নিয়ে আবার রাখতে হবে, গরু টেক কেয়ারে কিছু বিষয় থাকে। চুয়াডাঙ্গার হাটগুলোও ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর। জেলার 5টি স্থানে বসেছে স্থায়ী হাট। এবারের হাটে বড় গরুর চাহিদা কিছুটা কম, দেশীয় জাতের মাঝারি ও ছোট গরুর পাশেই ভিড় বেশি। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। বাড়ি পরে দাম হইল 70,000, হাটে এসে বেচলাম 60,000। গরুর বাজার একটু কম, এসছে না, বেচলি বেচা আসছে না, এই দাম। গরুর চাপ বেশি, খদ্দের কম, মানে খাদ্যমালের দাম বেশি হওয়ার কারণে গৃহস্থরা গরু ছাড়তে যাচ্ছে না। নওগাঁয় ক্রেতাদের পছন্দের শীর্ষে দেশি জাতের মাঝারি ষাঁড়। চাহিদার তুলনায় দ্বিগুণ পশু প্রস্তুত করেছেন এখানকার খামারিরা। সরবরাহ ভালো থাকায় ক্রেতারাও বেশ খুশি, তবে বাজার দর নিয়ে অসন্তোষ খামারিদের। সিলেট মিলেটে হাওরগুলা ডুবে গেছে তো, যার কারণে গরু কম টানতেছে।
যার কারণে এখানে গাড়ি নাই, যার জন্য বাজারটা কম। বেচা কেনা নাই, খুবই বেচা কেনা খারাপ, বাইরের কোনো ব্যাপারই নাই। 10 টাকা রয়নি 2টি বিক্রি করিস, তাও ক্যাশ লাভ নাই। কিশোরগঞ্জে কোরবানির হাটে সাড়া ফেলেছে মহারাজা আর রাজাবাবু। বিশাল দেহি এই দুই ষাঁড় দেখতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। খামারিরা বলছেন লালন পালনে ক্ষতিকর স্টেরয়েড ব্যবহার হয়নি, ভালো দামে বিক্রির আশা তাদের। বিরাট বড় গরু, এরপরে এই গরু আপনার বা করতে দেখা গেছে আগে দরজাতে বা করতে না, পরে দরজা নতুন করে একটা কাটিয়া পরে আবার গরু বা হচ্ছে। আমি প্রাকৃতিক খাবার খাওয়ায় ঘাস কুড়া ভুসি এগুলি খাওয়ায় এদেরকে লালন পালন করে আসছি। আমি এখন তো সামনে ঈদ আসছে, আমার গরু দুটো চাচ্ছি বাজার মূল্য দামে বিক্রি করার জন্য। প্রশাসন বলছে পশুর স্বাস্থ্য তদারকিতে হাটগুলোতে সজাগ কৃষি কর্মকর্তারা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। চলতি বছরের 4.5 মাসে দেশে ধর্ষণ মামলা হয়েছে 2000-এর বেশি, যার বেশিরভাগে তদন্ত শেষ হয়নি। যেসব চাঞ্চল্যকর ধর্ষণ মামলার রায় হয়েছে ট্রাইব্যুনালে, সেগুলোর বিচার কাজও থেমে আছে উচ্চ আদালতে। আইনজীবীরা বলছেন বিচারক সংকট আর মামলা জটে ধর্ষণ মামলার বিচার ঝুলে আছে বছরের পর বছর। দ্রুত নিষ্পত্তিতে উচ্চ আদালতও আলাদা বেঞ্চ বা ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে মত দিয়েছেন সাবেক বিচারক ও আইনজীবীরা। রিয়াজ রেহানের রিপোর্ট। দর্শক, ধর্ষণের মামলাগুলোর ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত জানার আগে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের কিছু তথ্যের দিকে নজর দেওয়া যাক। সংস্থাটি এবছরের জানুয়ারি 1 তারিখ থেকে মে 15 পর্যন্ত যেসব তথ্য সংগ্রহ করেছে তার মধ্যে এই তথ্যগুলো দেখা যাক, যেখানে বলা হচ্ছে 4 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 118টি, হত্যা হয়েছে 14টি, ধর্ষণের চেষ্টা হয়েছে 46টি, আর চেষ্টার পর হত্যা হয়েছে 3টি। এবং এই যে তথ্যগুলো, তার মধ্যে আরও একটি তথ্য রয়েছে, সেটি হচ্ছে ধর্ষণের পর আত্মহত্যা করেছে 2 জন। আর সারা দেশে এসব ঘটনায় মামলা হচ্ছে 2000-এর বেশি। এই যে এত মামলা, সেসব মামলার আসলে ভবিষ্যৎ কি, কজনই বা বিচার পায়? সন্তানের উপর পাশবিকী নির্যাতন ও হত্যাকারীদের বিচারের আশা আর করেন না মাগুরার শিশু আছিয়ার মা। এ যেন পেয়েও না পাওয়ার আক্ষেপ। যার যায় সেই ঠিক পায়, আজকে যে মার গেছে সেই মাই ঠিক পাইছে যে কোলে শিশু হারানো যে কত কষ্ট। গেল বছরের মার্চে ধর্ষণের পর হত্যা করা হয় আসিয়াকে। বিচার শুরুর 1 মাসের মধ্যে আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল, কিন্তু মামলার ডেথ রেফারেন্সের শুনানি হয়নি উচ্চ আদালতে। আর ব্রাউনবাড়িয়ায় শিশু নিশাদকে 1.5 মাস আগে হত্যা করা হলেও এখনো অভিযোগপত্রই দেয়নি তদন্ত সংস্থা। এ নিয়ে ক্ষোভ আছে শিশুটির পরিবারে। সরকার যাতে দ্রুত বিচার করে এবং নতুন করে আইন করে যাতে তাড়াতাড়ি করে বিচারটার কার্যকর হয়। আগের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডগুলোর সুরাহা হবার আগেই রাজধানীতে আবারও ধর্ষণ ও হত্যা। এবার ভিকটিম শিশু রামিসা। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন দেশের মানুষ। প্রশ্ন উঠছে আলোচিত এবং স্পর্শকাতর মামলাগুলোর বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সাবেক বিচারক, সাবেক জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু মনে করেন ট্রাইব্যুনাল, বিচারক এবং বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট নানা সংকটে জটিল হচ্ছে ধর্ষণের মতো ঘটনার বিচার কাজ। তিনি বলেন 2500 বিচারক দিয়ে প্রায় 1.5 কোটি মামলা পরিচালনা স্বাভাবিক বিচার ব্যবস্থার লক্ষণ নয়। 10,000 বিচারক দরকার, 40 লক্ষ মামলা, যে 2200 জজ এখন আছে, এটিকে জীবনে নিষ্পত্তি সম্ভব? তাহলে আইনে যে বলা আছে এরকম শর্ট টাইম 30 দিনের মধ্যে এটা তদন্ত রিপোর্ট দিতে হবে বা 30 দিনের মধ্যে বিচার করতে হবে বা 180 দিনের মধ্যে শেষ করতে হবে, এরকম অনেক আইনেই আছে। এই যে বাধ্যবাধকতা দেওয়া হয়, কিন্তু এটা যদি আমি না করতে পারি তাহলে কি হবে, এটা কিন্তু আইনে বলা থাকে না। নিম্ন আদালত বা ট্রাইব্যুনালের রায়ের পর উচ্চ আদালতে কেন বছরের পর বছর আটকে থাকে বিচার কাজ? আইনজীবীরা বলছেন উচ্চ আদালতেও বিচারপতি সংকট, অথচ মামলা 6 লাখের বেশি। যে যখন 2500 বিচারক দিয়ে 45 লক্ষ মামলা শেষ করা সম্ভব না, তখন সেই মামলাগুলিরই তো আপিল হচ্ছে হাইকোর্টে। হাইকোর্টে বিচারপতিদের সংখ্যা 100+। এবং যদি শুনানির জন্য এই ডেথ রেফারেন্স বা অন্যান্য বেঞ্চের কথা বলি, তাহলে সর্বোচ্চ শুনানির জন্য 10টা বেঞ্চ পাবো আমরা, অর্থাৎ 20 জন বিচারপতি। হাইকোর্টে যেই মামলাগুলো শেষ হবে সেগুলোই তো অ্যাপিলেট ডিভিশনে যায়। অ্যাপিলেট ডিভিশনের 5-7 জন বিচারক কীভাবে এই 45 লক্ষ মামলাকে ফেস করবেন? তারা বলছেন বিচার বিভাগের সংকট নিরসন ছাড়া যত আলোচিত মামলাই হোক দ্রুত নিষ্পত্তি প্রায় অসম্ভব। এই একটা অর্গানে গভর্নমেন্ট বরাদ্দ দেয় বিটিভির চেয়েও কম, তো অনন্তকাল তো আপনি বিচার ছাড়া একজনকে আটকে রাখা সম্ভব না।
তাহলে বিচারটা তাড়াতাড়ি করতে হবে। এখন সেটা হাইকোর্টেরও সময়সীমা নির্ধারণ করা দরকার, হাইকোর্টের স্পেশাল বেঞ্চ দরকার, বিচারপতির সংখ্যা বাড়ানো দরকার। আর এগুলো তো স্বয়ংক্রিয়ভাবে এটা হয়ে যায় না, নিয়োগটা এটা সরকারকেই দিতে হবে। সমাধানের জন্য এই নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 99 আছে, আরও এটাতে 500 জজ বাড়ায় দিক প্রত্যেক জেলায় জেলায়। আমার তো চিন্তা করতে হবে আমার জনসংখ্যাটা কত, ডিসপিউটের সংখ্যাটা কত, মামলার সংখ্যাটা কত। পুলিশের সংখ্যা যতই বলে অনেক বেড়েছে, কিন্তু আমি মনে করি পুলিশের সংখ্যা আরো বৃদ্ধি করা দরকার। শুধু গণমাধ্যমে আলোচিত ধর্ষণের ঘটনা নয়, সবগুলো মামলাকেই সমান গুরুত্ব দেওয়ার তাগিদ আইনজীবীদের। একটা রায় লিখতে আমার কয়দিন সময় লাগবে? এটি কি মোবাইল কোর্টে রায়? গাড়ি এই পার্কিং করছো, মামলা হইলো, 5,000 টাকা জরিমানা, শেষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। পারিবারিক শিক্ষার ঘাটতি, সামাজিক অবক্ষয় আর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নারীর সাথে বেড়েই চলেছে অপরাধ। বিশেষজ্ঞরা বলছেন, পুরুষতান্ত্রিক ভোগবাদী দৃষ্টিভঙ্গি ধারণ করছে সমাজের একাংশ। সুযোগ পেলেই সুপ্ত মনোভাবের এসব মানুষ জড়ান নিকৃষ্ট অপরাধে। মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ফুঁসে উঠছে পুরো দেশ। বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিচার চাইছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিচারের আহ্বান জানানো এমন এক ফেসবুক পোস্টে কমেন্ট করেছেন মোক্তার হোসেন নামের এক ব্যক্তি। যেন ভুক্তভোগী শিশু নয়, কোনো এক নারীকে দেখছেন তিনি। প্রোফাইলে ঢুকে দেখা গেল তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত। শুধু তাই না, মাঝে মাঝে নিজেকে ভালো কাজের সারথি হিসেবে নিজেকে জায়েজ করার চেষ্টাও করেন। বাংলাদেশে প্রায় 4 কোটির উপর এখানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সম্পন্ন মানুষজন এখানে আছে। প্রেটি ফেসেস এদের প্রতি অনেক বেশি আকৃষ্ট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এটা শুধুমাত্র আকৃষ্ট হওয়া যতটুকু না বিষয়, তার চেয়ে বেশি দেখে যে তাদের সাথে এই ভিক্টিমাইজেশনগুলো করার পরে তারা সহজে নিজেদেরকে সেফ এক্সিট একটা তারা নিয়ে আসতে পারে, তাদেরকে খুব বেশি জাস্টিস ফেস করতে হয় না। ঘটনা 2, ফেসবুকে এক নারীর ছবিতে প্রকাশযোগ্য নয় এমন মন্তব্য করেছেন মাহবুব হাসান, যেখানে লাইক দিয়ে সমর্থন জানিয়েছেন আরও কয়েকজন। একটা মেয়ে যখন রেপ হয় তখন আরেকজন নারীও বলে যে তার পোশাক আশাক উত্তেজক ছিল, ওড়না পরেনি, টি শার্ট কেন পরেছে। তারাই করে যারা আসলে বিকৃত, পারভার্টেড এক কথায় আমরা বলতে পারি, এবং তারা সাইকোলজিক্যালি সুস্থ না। ঘটনা 3, এক অভিনেত্রীর ছবিতে অশ্লীল মন্তব্য করেছেন জামালপুরের নাজমুল ইসলাম। এটিও প্রকাশের অযোগ্য। তার ফেসবুক ঘুরে দেখা যায় লিখে রেখেছেন ইসলামের নানান অনুশাসন। মনে হতেই পারে তিনি খুব ধার্মিক ব্যক্তি। সমাজে এমন দ্বিচারী মানুষের সংখ্যা অনেক, যা নারীর প্রতি ভোগবাদী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ বলছেন অভিজ্ঞরা। পিতৃতান্ত্রিক যে মানসিকতা ছোটবেলা থেকেই পুরুষ বা ছেলে শিশুদের মধ্যে গেঁথে যায়, এবং তারা মনে করে যে নারী হচ্ছে আমার অধস্তন। এবং দেখবেন যে অনেকে মনে করে যে নারীরা হচ্ছে তাদের খেলার উপাদান। যদি কয়েকটি ঘটনা পরপর যেগুলো হচ্ছে ওগুলো যদি বিচার হয় এবং জনগণ যদি জানে, তাহলে হবে কি একটা ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল মানুষের মধ্যে তৈরি হবে। অবাক হবেন যে কেউ যখন রেপ অফেন্ডার হয় তাকে তার ফ্যামিলি সেভ করার জন্য আসে, তাকে বিভিন্নভাবে নিউট্রালাইজ করার ট্রাই করে, সে যে নির্দোষ এটা প্রুভ করার ট্রাই করে। অত দরকার ছিল কেউ যখন এই সমস্ত অপরাধে জড়িত হবে স্বয়ং ফ্যামিলি হেল্প করবে তার বিচারের জন্য। মনের ভেতরে থাকা সুপ্তই মনোভাব ধারণ করা মানুষেরাই সুযোগ পেলে অপরাধে জড়ান বলছেন বিশেষজ্ঞরা, যা নিয়ন্ত্রণে দরকার দৃষ্টান্তমূলক শাস্তি, সেই সাথে পরিবারের সঠিক অনুশাসন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ভোগান্তি এড়াতে আগেভাগেই ধরেছেন বাড়ির পথ। শনিবার থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ দেখা যায়, তবে বাস ও লঞ্চ টার্মিনালে ছিল না বাড়তি চাপ। নৌপথে বাড়ি ফিরতে যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব হাসান। জানান, নৌকায় নদী পারাপার এবং লঞ্চে ওঠা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, যাত্রীদের নিরাপত্তায় এবার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় টহল কার্যক্রম চালাচ্ছে কোস্ট গার্ড।
ঈদ যাত্রার খবর আপনাদের জানাবো। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আজকে যেহেতু শেষ কর্মদিবস, ঘরমুখ মানুষ নিশ্চয়ই তাদের গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছে। তো ট্রেন পথের কি অবস্থা দেখছেন, সেখানে যাত্রীর চাপ কেমন, কি বলছেন ঘরমুখ মানুষ? মারফি, সকাল থেকেই কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড় এবং এখন পর্যন্ত বিভিন্ন রুটে ছেড়ে গেছে মোট 6টি ট্রেন এবং প্রতিটি ট্রেনেই কিন্তু যাত্রীদের রীতিমতো ভিড় ছিল বলা যায়। এবং এখন পর্যন্ত পরবর্তী যে ট্রেন সেটি রয়েছে 9টা 10 মিনিটে এবং তার আগ পর্যন্ত যেহেতু সেই ট্রেনটি এখনও স্টেশনে এসে পৌঁছয়নি, যাত্রীরা অপেক্ষা করছেন এবং তারা যেটি জানাচ্ছিলেন যে রেলপথে কিন্তু ভোগান্তি তুলনামূলক কম এবং টিকিট নিয়ে কোনো রকম ভোগান্তিও পোহাতে হয়নি। পাশাপাশি স্টেশনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়েও তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত প্রভাতী এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন কিছুটা বিলম্ব হলেও কিন্তু তেমন কোনো শিডিউল বিপর্যয় আসলে দেখা যায়নি স্টেশনগুলোতে। এবং আমরা দেখেছি যে যেই ট্রেনগুলো পরবর্তীতে শিডিউল করায়, অর্থাৎ ঈদ উপলক্ষে যে বিশেষ 10 জোড়া ট্রেন ছাড়ার কথা রয়েছে, সেগুলো কিন্তু ঠিক সময় মতোই ছেড়ে গেছে এবং স্ট্যান্ডিং টিকিট যেগুলো, সেগুলোরও 25%-এর বেশি ইতিমধ্যে বিক্রি হয়েছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে যাত্রী চাপ মোটামুটি। তবে আজকে যেহেতু শেষ কর্মদিবস এবং এই শেষ কর্মদিবসের বিকেল বেলা থেকে মূলত স্টেশনগুলোতে ভিড় বাড়ার প্রবণতা দেখা যায়। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে বিকেলের পর থেকে আরও যাত্রীদের চাপ বাড়বে। তখন আসলে কেমন পরিস্থিতি হয় সেটি আসলে দেখার অপেক্ষা। এখন পর্যন্ত আমরা সকাল থেকে যেটি দেখেছি যে কাউকেই কিন্তু ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেওয়া হয়নি। কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর এবং যাত্রীরা যেটি বলছেন যে খুব স্বাচ্ছন্দ্যেই কিন্তু তারা বাড়ির পথে যাত্রা করতে পারছেন এবং এই যাত্রার স্বাচ্ছন্দ্য যেন অব্যাহত থাকে পুরো ঈদ যাত্রা জুড়ে, ঈদের সময় জুড়ে, তেমনটাই কিন্তু তাদের প্রত্যাশা যেন তারা স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন। মারফি। রেদওয়ান, ধন্যবাদ যুক্ত হবার জন্য। ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে এবারও ক্যাটল স্পেশাল ট্রেন এর সুবিধা দেয়া হচ্ছে খামারি ও ব্যবসায়ীদের। এতে প্রতিটি গরু পরিবহনে মাত্র 500 টাকা খরচ পড়ে। ট্রেনে কোরবানির পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি বেশ কিছু সুবিধার কথাও বলছেন ব্যবসায়ী ও খামারিরা। গ্রাম থেকে গাড়িতে করে জামালপুরের ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে ছোট বড় গরু নিয়ে হাজির ব্যাপারী ও খামারিরা। প্রতি বছরের মতো এবারও রাজধানীর বিভিন্ন হাটে বিক্রি হবে জামালপুর অঞ্চলের গরু। যাতায়াতের দুর্ভোগ এড়াতে এবার জেলা থেকে 3টি ট্রেনে 75টি ওয়াগনে 1200টি গরু নিয়ে ঢাকায় পৌঁছে ক্যাটল স্পেশাল ট্রেন। আমরা গেছে বছর গরু নিয়ে গেছিলাম, আমরা অনেক সুবিধা পাইছি। টাকের চেয়ে টাকে অন্য জায়গায় যায় হয়তো ছিনতাইকারী করে, ওই জন্য আমরা ট্রেনে নিয়ে যাই। ট্রেনে গরু নিয়ে গেলে আমার রিক্সা হয় না, টাকা নিয়ে গেলে ডাকাতের ভয় আছে, অ্যাক্সিডেন্টের ভয় আছে। ব্যবসায়ীরা বলছেন ট্রেনে পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি যানজটের ভোগান্তি আর দুর্ঘটনার ঝুঁকি থেকেও রক্ষা পাওয়া যায়। এদিকে অবিকৃত গরু নিয়ে ঢাকা থেকে ফেরার জন্য ফিরতি ট্রেনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গরের নামের টাকে যে ভাড়া আছিল গত 20,000 টাকা, এবার হয়েছে আমি ধরেন 30-35,000 টাকা ভাড়া। ট্রেনের মধ্যে মনে করেন খেরখুর নিয়ে যাওয়ার সুবিধা আছে, খাদ্য ভুসি ভাসি এলে নিয়ে যাওয়া খাদ্য আছে, আমরা ঘাস ঘুষ নিয়ে যাওয়া পাই সুন্দরভাবে। আমরা এটাই তো চাই যাতে আমার কোনো টেনশন না থাকে। আমরা তো ঢাকা শহর যাই রিক্সের ব্যাপার নিয়ে। প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয় 8,000 টাকা। ওয়াগনে জায়গা পায় 16টি গরু। সুবিধা বেশি পাওয়ায় গরু পরিবহনে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ার কথা জানিয়েছে রেলওয়ে। প্রতি ওয়াগনের ভাড়া হচ্ছে 8,000 টাকা এবং এবার অন্যান্য বছর তুলনায় এবার আমাদের চাহিদা আরও বেশি এবং সেই তুলনায় আমাদের গাড়ি স্বল্পতার কারণে পুরোপুরি চাহিদা দিতে পারি নাই। করোনা পরিস্থিতি আর কম খরচে পশু পরিবহনে 2021 সাল থেকে ক্যাটল স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। চট্টগ্রামে এখনো পর্যন্ত পশুর হাটের তুলনায় খামারে বেচাকেনা বেশি। বিশেষ করে বাহারি নাম বড় আকারের গরুর দিকেই আকৃষ্ট হচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। খামারে বেচাকেনা হচ্ছে বেশ কয়েকদিন ধরে। অন্যদিকে চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী সব হাটে ঢুকছে পর্যাপ্ত গরু। পুরো দমে বেচাকেনা শুরুর আশায় ব্যাপারীরা।
কালো রঙের প্রায় 6 ফুট উচ্চতার ফ্রিজিয়ান জাতের গরুটি বেশ মেজাজি, ওজন প্রায় 1100 কেজি। চলনে বলনে রাজকীয় ভাব, তাই ডাকা হয় সম্রাট নামে। অন্যদিকে 900 কেজি ওজনের এই গরুটি নজর কাটছে এর ধবধবে সাদা রং আর তীক্ষ্ণ শিংয়ের জন্য। খামারি নাম দিয়েছেন সুলতান। চট্টগ্রামের কাজিরদেউরি এলাকায় শেড এগ্রোতে এসব গরু নজর কাটছে সবার। আমাদের এখানে বড় গরুর আকর্ষণ হচ্ছে আমাদের সম্রাট আর সুলতানের। প্রচুর দর্শনার্থী আমাদের এই সম্রাটের এখানে মানুষ প্রতিদিন অনেক মানুষ হাজার মানুষ দেখে যায়। ক্রেতা আকৃষ্ট করতে বৃহদাকারের পাশাপাশি ভুট্টি, ব্রাহ্মা, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের গরু ও ব্যতিক্রমী গোলাপি মহিষও মিলছে। এখন পর্যন্ত চট্টগ্রামের পশুর হাটের চেয়ে খামারে ক্রেতা দর্শনার্থী বেশি। লাইভ ওয়েটে বিক্রি, কোরবানির আগ পর্যন্ত রাখার সুবিধাসহ নানা কারণে খামারের গরুর দিকে আগ্রহ বাড়ছে। সুযোগ সুবিধা আছে যে এলাকার মানুষ কষ্ট করে যাইতে হচ্ছে না, গাড়ি দিয়ে আনতে হচ্ছে না, ওই হিসেবে এখান থেকেই মানুষকে বেশিরভাগ পছন্দ করে। এখানে একটা সুবিধা আছে যে কিনলাম, ধরো আমি একদিন আগে নিয়ে গেলাম, ওই ফেসিলিটিটা এখানে আছে। বাজারে গরু তো মনে করেন বাসায় রাখা যায় না, বেছে গরু নেওয়া যায়। আর ওরা ভালো খাবার দিয়ে গরু করে লালন পালন করে, তারপর আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আসতে মানুষ বেশি ভালোবাসে। তবে গত 2-3 দিন ধরে চট্টগ্রামে জমতে শুরু করেছে স্থায়ী অস্থায়ী সব হাট। ট্রাকে ট্রাকে হাটগুলোতে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। দ্রুত বেচাকেনা শুরুর আশায় তারা। আমরা নিয়ে এসেছি, এখন জিনিস বেচা কিনা করবো, আগে দেখি বাজারে আবহাওয়া। বলতেছি একরকম দাম, কিন্তু আমার খাদ্যর দাম বেশি। বাজার তো ঠিকই আছে, বাজার খুব আইলামাকা যে বাড়তি বেশি হলাই, খুব যে কম এটাও হলাই, বাজার তো ভালো। বাজার ভালো ইনশাআল্লাহ, বাজারের চাহিদা ভালো আছে, গরু পর্যাপ্ত পরিমাণ আছে। এবারও গরুর দাম চড়া বলছেন ক্রেতারা। পর্যাপ্ত গরু থাকার পরও ব্যাপারীরা এখনো দাম ছাড়ছেন না বলে অভিযোগ তাদের। সবাই এমনি ঘুরতেছে, মানে লাখের নিচে কোনো গরুই নেই, ওরা লাখের নিচে কোনো গরু বলে, ছোট একটা গরু বলে 1 লাখের উপরে। ক্রেতার চেয়ে কিন্তু গরু অনেক বেশি, নেওয়ার মতো করে রেট এখনো পর্যন্ত ছাড় নেই। আমরা দেখতেছি এদিকে গরুর দাম তো অনেক বেশি বলতেছে, যেমন 1 লাখ টাকার গরু বলতেছে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা। ওনারা তারপরে গরু ছাড়তেছে না, ওনারা ভাবতেছে যে আরো 2 একদিন পরে মনে আর একটু বেশি কি করতে হবে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। খেলাপির ভয়ে চামড়া শিল্পে আগ্রহ হারাচ্ছে বাণিজ্যিক ব্যাংক, যার প্রভাব পড়ছে ঋণ বিতরণে, কমছে বরাদ্দ। কোরবানির ঈদে চামড়া কিনতে 4 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি এক বাণিজ্যিক ব্যাংক বরাদ্দ রেখেছে 296 কোটি টাকা। ব্যাংকাররা বলছেন, যারা আগে লোন পরিশোধ করেছেন তারাই নতুন ঋণ পাবেন। যদিও পুরনো খেলাপির ঋণ দিতে কিস্তি আদায়ের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। চামড়া ক্রয় এবং প্রক্রিয়াজাতে ব্যাংক ঋণ পর্যাপ্ত নয় জানিয়েছেন ট্যানারি মালিকরা। ট্যানারি শিল্পের প্রধান কাঁচামাল পশুর চামড়া, বেশিরভাগই আসে কুরবানির ঈদে। সারা বছরের চাহিদার 70% সংগ্রহ করা হয় এ সময়। কুরবানির ঈদে চামড়া কেনা ছাড়াও প্রক্রিয়াজাতকরণে দরকার হয় বিপুল পরিমাণ নগদ অর্থের, যার যোগান দিয়ে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে খেলাপির ভয়ে কমিয়েছে এ খাতে ঋণ বিতরণ। তাই চামড়া ব্যবসায়ীদের ঋণ দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিথিল করা হয়েছে কিস্তি আদায়ের শর্ত। বাংলাদেশ ব্যাংকগুলিকে স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে যে তারা এখনই যাতে এই শিল্পের সাথে সম্পৃক্ত যারা গ্রাহক আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঋণ সরবরাহ করে কাঁচামাল হিসেবে চামড়া ঈদুল আজহা থেকে সময় যাতে তারা পর্যাপ্ত পরিমাণে প্রকিউর করতে পারে এবং একটি চামড়াও যাতে বিনষ্ট না হয় বা বাইরে পাচার না হয়। এবছর চামড়া কিনতে 296 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ব্যাংকগুলো। সবচেয়ে বেশি ঋণ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, এরপরই আছে রূপালী এবং জনতা। ব্যাংকাররা বলছেন, ঈদের আগেই ঋণের টাকা বিতরণ করা হবে। যারা আগের টাকা পরিশোধ করেছেন কেবল তারাই পাবেন নতুন ঋণ। আমাদের কাছে যে ধরনের ঋণের জন্য আসে এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সটা আমরা করি সাধারণত চামড়া ক্রয়, সংরক্ষণ এবং প্রসেস করার জন্য আমরা যেটা করি। এখন আমাদের কাছে যেগুলো আসে আমরা ইনশাল্লাহ এগুলো দেই। আমরা গত বছর আমরা 36 কোটি টাকা দিয়েছি, এবছর 50 কোটি টাকা আমরা চামড়া ক্রয়, সংরক্ষণ এবং এটাকে প্রসেসিং করার জন্য আমরা দিয়েছি। এই ফাইন্যান্সটা আমরা যথাসময়ে এবং সঠিক সময় এবং অলরেডি ডিসবার্সও করেছি। সর্বোচ্চ যে চাহিদা আছে হয়তো তারা পুরোটা পাচ্ছে না, অনেকে পাচ্ছে না। এই বিভিন্ন শর্তাবলী পরিপূরণের একটা বিষয় আছে। যেমন ওই যে গত বছর যে ঈদ অ্যাডভান্সটা নিয়েছিল, তা সেখানে শর্ত থাকে যে এই এই 1 বছরের মধ্যে সেই টাকাটা ফেরত দিতে হবে। ফলে যে পারে না সে তো আবার এই বছরের জন্য উপযুক্ত হচ্ছে না।
ট্যানারি মালিকরা বলছেন, চামড়া কিনতে ঋণের যে তথ্য দেয়া হচ্ছে তা সঠিক নয়। বেশিরভাগ গ্রাহক খেলাপি হয়ে যাওয়ায় ব্যাংক ঋণ পান না। তারপরও যে অর্থ দেয়া হয় তা পর্যাপ্ত নয়। লক্ষ্য করেন যে ৩-৪ বছর যাবৎ কিন্তু ট্যানারি মালিকরা যতটুকু টাকা পরিশোধ করছে ততটুকুই তারা রিশিডিউল করে দিচ্ছে। সুতরাং যে কথা বলা হয় যে 400-500 কোটি টাকা, এটা টোটালি একটা শুভ অঙ্কের ফাঁকি। আমরা আসলে ওইভাবে টাকাটা পাই না। ব্যাংক অ্যান্ড ক্লায়েন্টের রিলেশনের ভিত্তিতে যে নতুন করে ফাইন্যান্স করবে সেটার ব্যাপারে আপনার ব্যাংকগুলো অনীহা প্রকাশ করছে। নগদ অর্থের সংকট কাটাতে কোরবানির আগেই বকেয়া প্রণোদনার অর্থ ছাড়েরও দাবি জানান ট্যানারি মালিকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। উত্তরের কৃষি নির্ভর জেলা কুড়িগ্রামে টানা ও রেকর্ড বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত কৃষকরা। বোরো ধান, পাট, ভুট্টা ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় সংকটে হাজারো পরিবার। ঈদুল আজহার সামনে থাকলেও অনেক কৃষক পরিবারে নেই উৎসবের আমেজ। কুরবানির ঈদকে সামনে রেখে যখন পশু বেচাকেনায় ব্যস্ততা, তখন কুড়িগ্রামের অনেক কৃষক পরিবার দিন গুনছেন অনিশ্চয়তা আর দুশ্চিন্তায়। গেল কয়েকদিনের অতিবৃষ্টিতে এখনও তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি। কোমর পানিতে নেমে সেই আধা পাকা ধান কাটছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। ধান মনে করেন যে অর্ধেক উঠছে, এখন অর্ধেক পানি নিচে আছে। এই ধানটা এখন বাঁকা যাবে না, ধানটা নষ্ট। লেবারও পাওয়া যায় না, লেবারেরও দাম বেশি, ধানের তো দাম নেয় না। এখন যে কি হবে? অতিবৃষ্টির কারণে শুধু ধান নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে আলু, ভুট্টা, পাট ও সবজির ক্ষেত। কৃষকদের প্রধান আয়ের উৎস নষ্ট হওয়ায় হাতে নেই নগদ অর্থ। ফলে পরিবারের জন্য নতুন পোশাক কিংবা ঈদের বাজার করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফসল তুলিয়া ঈদ করম, কোরবানি দেব, কাগজ সাবান হাবি জাবি কিনব। এখন তো আমার সেই আশাও হয় না, দূর আশাত পড়ি গেল, সেটাও তো করিবার পাই না। ধান আনামে তলে গেছেন, কিভাবে কুরবানি দিবে? ধান বিক্রি করিয়ে তো তারা কুরবানি দিবে। তলিয়ে যাওয়া জমির ফসল কাটতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। বাড়তি মজুরি গুনতে না পেরে অনেক কৃষক নিজেরাই মাঠে নেমেছেন। এদিকে বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে পশুর হাটেও। বাইরে থেকে পাইকার ও ক্রেতা কম আসায় কমে গেছে বেচাকেনা। পানির তলে ধান 1500 টাকা করিয়া 500 টাকা কাটি দেওয়া লাগতেছে। বান বন্যাতে ধান তলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, কামলার দাম বেশি, ধান কাটতে পারবে না। ধান কাটামারা করার পর আল্লাহ যদি দিবে দে কোরবানি দিনও হয়, কিন্তু এখন তো আর ধান বেচে হবার নয়। দূরান্ত লোক আসে, অনেক গরু বিক্রি হয় 700-800, কিন্তু এবছর অতিবৃষ্টি হওয়ার কারণে এই হাটের মধ্যে বিক্রেতার সংখ্যা কম। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান ও অন্যান্য ফসল শুকানো ও উঁচু স্থানে রেখে রোদে শুকানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকাও প্রস্তুত করা হচ্ছে। আবহাওয়া ভালো হয়ে গেলে এই বিপর্যয় কেটে যাবে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে ধানগুলো পেকে গেছে দ্রুত সেগুলো কেটে ঘরে নিয়ে আসার জন্য। আমাদের মাঠ পর্যায়ে যারা আছে তারা কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, চলতি মাসের 13ই মে একদিনেই 183 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। এপ্রিল মাসে রেকর্ড করা হয় 176 মিলিমিটার বৃষ্টিপাত, আর 21 মে পর্যন্ত জেলায় বৃষ্টিপাত হয়েছে 610 মিলিমিটার। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ইরানের সাথে চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র, শিগগিরই আসবে চূড়ান্ত ঘোষণা। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, চুক্তির আওতায় চালু হবে হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের নেতাদের সাথে ফোন আলাপ হয়েছে বলেও জানান। কথা বলেছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান ও বাহরাইনের নেতাদের সাথে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও করেছেন আলোচনা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেও নিশ্চিত করেছেন যুদ্ধ বন্ধে সমঝোতার কথা। জানান, 14 দফার শান্তি প্রস্তাব তৈরি হয়েছে। ইরানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে এতে। প্রস্তাব অনুযায়ী বিভিন্ন দেশের জব্দকৃত সম্পদের কিছু অংশ ছাড় পাবে তেহরান। পরমাণু কর্মসূচি কিংবা নিষেধাজ্ঞা মওকুফের বিষয়টি অন্তর্ভুক্ত নয় এতে। হোয়াইট হাউসের কাছে ব্যাপক গোলাগুলির ঘটনা হয়েছে। নিরাপত্তা কর্মীদের পাল্টা অভিযানে প্রাণ হারান বন্দুকধারী। শনিবার সন্ধ্যায় সিক্রেট সার্ভিস চেক পয়েন্টের দিকে এগিয়ে যায় ওই ব্যক্তি। তল্লাশি চৌকি লক্ষ্য করে ছড়ে এলো পাতালি গুলি। এতে গুলিবিদ্ধ হন এক পথচারী। নিরাপত্তা কর্মীদের ছোড়া পাল্টা গুলিতে গুরুতর আহত হন অস্ত্রধারী। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আনুষ্ঠানিক বিবৃতিতে গোলাগুলির ঘটনাটি নিশ্চিত করেছে সিক্রেট সার্ভিস। জানা গেছে, হোয়াইট হাউসের নর্থ লন থেকে শোনা গেছে 30টিরও বেশি গুলির শব্দ। এ সময় হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার পরপরই ঘেরাও করা হয় পুরো এলাকা।
গাজায় আগ্রাসনের নিন্দা জানালেও গোপনে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে অনেক দেশ। তেল আবিবের কর কর্তৃপক্ষের নথি বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। দাবি, দেশটির কাছে যুদ্ধের সময় অস্ত্র বিক্রি করেছে কমপক্ষে 52টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল। তালিকায় ব্রাজিল, চীনের মতো দেশ রয়েছে যারা প্রকাশ্যে গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে আসছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী যুদ্ধকালীন 2 বছরে 2500-এর বেশি অস্ত্র এবং যন্ত্রাংশের চালান প্রবেশ করেছে ইসরায়েলে। একসময়ের প্রাণচঞ্চল গাজা উপত্যকা আজ ধ্বংসস্তূপের নগরী। যুদ্ধবিমানের গর্জন, বিস্ফোরণের বিকট শব্দ আর স্বজন হারানো মানুষের আহাজারি এখানে নিত্যদিনের বিষয়। এক খণ্ড রুটির চেয়েও সস্তা মানুষের জীবন। এমন পরিস্থিতির জন্য ইসরায়েল সরাসরি দায়ী হলেও পরোক্ষভাবে জড়িত বিশ্বের আরও অন্তত 52 দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল। ইসরায়েলি ট্যাক্স অথরিটির আমদানি সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করেছে আল জাজিরা। অনুসন্ধান শেষে জানিয়েছে 2022 সাল থেকে 2025 সাল অবধি ইসরায়েলকে অস্ত্র বিক্রি করেছে ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বহু দেশ। তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র, ভারত, রোমানিয়া, তাইওয়ান ও চেক প্রজাতন্ত্র। অবাক করা তথ্য হচ্ছে, প্রকাশ্যে চীন, ব্রাজিল গাজায় গণহত্যার বিরুদ্ধে সরব থাকলেও গোপনে ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে। ইসরায়েলি কর কর্তৃপক্ষের তথ্য অনুসারে 2023 সালের অক্টোবর থেকে 2025 সাল পর্যন্ত গোলাবারুদ, সমরাস্ত্র আর সাজোয়াজানের যন্ত্রাংশের কমপক্ষে 2500-এর বেশি চালান ইসরায়েলে প্রবেশ করেছে। বিভিন্ন দেশ থেকে প্রায় 88 কোটি 56 লাখ ডলার মূল্যের সমরাস্ত্র কিনেছে ইসরায়েল। 2024 সালে গাজা উপত্যকায় গণহত্যার যৌক্তিক ঝুঁকি রয়েছে বলে সতর্ক করে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। তা সত্ত্বেও জাতিসংঘের গণহত্যা কনভেনশনে স্বাক্ষরকারী বহু দেশ ইসরায়েলে অস্ত্র বিক্রি অব্যাহত রাখে। কিছু ক্ষেত্রে আরও বেড়ে যায় দেশটিতে অস্ত্র রপ্তানি। এসব দেশকে গণহত্যার সহযোগী দেশ হিসেবে অভিহিত করেছেন বিশ্লেষকরা। কিছু দেশ গণহত্যা প্রতিরোধের দায়িত্বকে খুবই হালকাভাবে নিচ্ছে। গাজায় গণহত্যা হয়েছে, আইসিজের এমন চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করছে দেশগুলোর সরকার। আমার মতে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের অপেক্ষা না করে দেশগুলোর এখন থেকেই বিদ্যমান প্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত। 2025 সালের অক্টোবরে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 2 বছরে উপত্যকায় 72,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।